ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই 2024 and 25 মাধ্যমিক এবার তোমার এদের এটা ধরো চলে আসছে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নদীর কার্য। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম নদী সম্বন্ধে, নদী কাকে বলে, উপনদী কাকে বলে। তো আজকে আমরা আলোচনা করব নদীর কার্য, নদী কি কি পদ্ধতিতে কাজ করে এবং তার পদ্ধতিগুলো আবার কি কি পদ্ধতিতে কাজ করে। প্রথমে জানবো নদীর কাজকে কয় ভাগে ভাগ করে। নদীর কাজ নদী প্রধানত তিনভাবে তার কার্য করে থাকে। একটা হচ্ছে ক্ষয় কার্য, যেটা নদীর উচ্চ গতিতে করে থাকে। তারপরে আরেকটা হচ্ছে বহন কাজ, যেটা মধ্য গতিতে করে থাকে। আরেকটা হচ্ছে সঞ্চয় কাজ, যেটা একবার লাস্ট নিম্ন যে গতি থাকে, নিম্ন গতিতে সেটা করে থাকে সঞ্চয় কাজ। তো আমাদের এখানে মেইনলি কার্যের দুইটা পদ্ধতি আলোচনা করতে হবে। সেটা হলো, একটা হলো ক্ষয় কার্য আর একটা হচ্ছে বহন কার্য। নদীর তিনটা পদ্ধতি কার্য, কিন্তু একটা ক্ষয় কার্য, একটা বহন কার্য, একটা সঞ্চয় কার্য। কিন্তু আমাদের আলোচনা করতে হবে ক্ষয় কার্য এবং বহন কার্য পদ্ধতি, কীভাবে নদী ক্ষয় কাজ করে এবং কী ভাবে নদী বহন কাজ করে। তো তোমাদের এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে নদী কি পদ্ধতিতে বহন কার্য বা নদীর তিনটি বহন কার্যের যে প্রক্রিয়া, বহন কার্যের যে প্রক্রিয়া সেটা আলোচনা করে। এটা তোমাদের 2024 এবং 25 মাধ্যমিক যারা দিবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আলোচনা করব একে করে। নদীর ক্ষয় কাজ। ক্ষয় কাজ কাকে বলে? যে নদী যখন, এটা নদী, এরম করে আসে কিনা, এই নদী, এটা কোন উচ্চভূমি, যখন নদী এই উচ্চভূমি থেকে নিচের দিকে আসতে থাকে, তখন কি করে যে নদী তার চলার পথে বিভিন্ন ধরনের শিলা বা চুনা পাথর, এগুলো কি করে, শিলাখণ্ডগুলোকে চূর্ণ বিচূর্ণ করে এবং স্থানচ্যুত করে, তাকে নদীর ক্ষয়কার্য বলা হয়। এই ক্ষয়কার্য প্রধানত পাঁচটি পদ্ধতিতে সম্পন্ন করে থাকে ক্ষয়কার্য। এক হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়। যখন নদীর জলটা, এটা ধরো নদীর জলটা যাচ্ছে, এই নদীর জলটা যখন মধ্যাকর্ষণ শক্তির টান নিচের দিকে যায়, তখন কি করে নদী প্রথম উচ্চ গতি থেকে করে ক্ষয় কাজ করে, কোথায় নিম্ন ক্ষয় বেশি করে। এই নিম্ন ক্ষয় নদী জলপ্রবাহজনিত ক্ষয়টা হচ্ছে কি, যে যখন নদী নিম্নের দিকে মধ্যাকর্ষণ শক্তির টানে নিম্নের দিকে প্রবাহিত হয়, তখন নদী নিম্ন ক্ষয় ও পার্শ্ব ক্ষয় করে। একে জলপ্রবাহজনিত ক্ষয় বলে, কারণ যখন জলটা প্রবাহিত হয় তখন সেটা কাজ করে থাকে, এটাকে বলা হয় জলপ্রবাহজনিত ক্ষয়। তারপরে হচ্ছে ঘর্ষণজনিত ক্ষয়। এটা কি হয়, যে নদী গর্ভে যখন নদী গর্ভে জলস্রোতে ছোট বড় যে পাথরের টুকরোগুলো থাকে নদীর সাথে বয়ে চলে যায়, জলের সাথে যাচ্ছে, তো এখানে কি হয়, ছোট বড় মাঝারি ধরনের যে পাথরগুলো থাকে, তারা একে অপরকে কি করে, একে অপরের ধাক্কা লাগে বা একে অপরকে ঠোকাঠুকি করে যে ক্ষয়কাজ সম্পূর্ণ করে, সেটাকে বলা হয় ঘর্ষণজনিত ক্ষয়। অবঘর্ষণজনিত ক্ষয় কি, যখন নদী প্রবাহ যাচ্ছে, নদীর জলস্রোতে কি হয়, যে নদীর জলস্রোতে কিছু পাথর থাকে, যেগুলো নদী গর্ভে, যেগুলো মাঝারি পাথরগুলো নদী গর্ভে কি করে ধাক্কা লাগে, সে নদী গর্ভে মাঝারি ছোট বড় ধরনের গর্তের সৃষ্টি করে। এই ধরো এটা নদীটা এই যাচ্ছে, এরকম করে থাকে পাথরগুলো, তো এখানে কি করে এরকম বড়, এরকম ছোট, এরকম মাঝারি, এরকম ধরনের গর্তের সৃষ্টি করে। এগুলো গর্ত, যখন নদীর পাথরগুলো একে অপরকে ধাক্কা লেগে নদী গর্ভে গর্তের সৃষ্টি করে, তখন তাকে বলা হয় অবঘর্ষণজনিত ক্ষয়। সংঘর্ষজনিত কি, এই যে নদী গর্ভে যখন বিশাল পাথরের টুকরোগুলো এই নদী গর্ভের সঙ্গে, মানে এই নদী গর্ভ যে নদীটা, এই নদী গর্ভে যখন এই বড় বড় শিলাখণ্ডগুলো, পাথরের খণ্ডগুলো নদী গর্ভের সঙ্গে সংঘর্ষ করে যে ক্ষয় করে, সেটাকে বলা হয় সংঘর্ষজনিত ক্ষয়। ক্লিয়ার? কি করে, যে নদীর তীব্র জলস্রোতে এই পাথরের বড় খণ্ডগুলো নদী গর্ভের সঙ্গে সংঘর্ষে বাধে যে ক্ষয় করে, সেটাকে বলে সংঘর্ষজনিত।
দ্রবণজনিত ক্ষয়, দ্রবণ অর্থাৎ দ্রবীয়তা, কোনো জিনিস যখন জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায় তখন তাকে দ্রবণজনিত বলা হয়, দ্রবণজনিত ক্ষয় বলে। কিরকম, যে চুনাপাথরযুক্ত অঞ্চলে যখন নদীর জলস্রোত যায় তখন সেখানকার কিছু পদার্থ যেরকম জিপসাম, চুনাপাথর, এগুলো নদীর জলে দ্রবীভূত হয়, যে প্রক্রিয়া সম্পূর্ণ করে সেটাই হলো দ্রবণজনিত ক্ষয়, অর্থাৎ মানে গলে যাওয়া। তাহলে চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর জলস্রোতে কিছু শিলা যেগুলো নদীর জলের সঙ্গে দ্রবীভূত হয়ে যায় তাকে দ্রবণজনিত ক্ষয় বলা হয়। ক্লিয়ার? কারোর কোনো ডাউট? এরপরে চলে আসবো আমরা বহনজনিত ক্ষয়। এই বহনজনিত ক্ষয় কয় প্রকার ও কি কি, এবং কি কি পদ্ধতিতে নদী বহন করে থাকে। এটা হচ্ছে তোমাদের ভেরি ইম্পর্টেন্ট, VVI 2024 and 25 মাধ্যমিকে আবার তোমার এদের এটা ধরো চলে আসছে, 50% চান্স যে চলে আসছে। এটার পদ্ধতি কি? বহন কাজ, অর্থাৎ নদী চলার পথে এই যে নদী ক্ষয় কাজ করে যে শিলা টুকরোগুলোকে ক্ষয় করে নদী জলস্রোতে যখন ওইগুলোকে নদীর জল কি করে বহন করে নিয়ে যায় সেটাকে বহন কার্য বলা হয়। এটা কয়েকটা পদ্ধতিতে কাজ করে থাকে। একটা হলো তোমার আকর্ষণজনিত ক্ষয়, আকর্ষণজনিত পদ্ধতি প্রক্রিয়া। এটা কি হয়, যে ধরো এটা নদী গর্ভ, এখানে কি হয় যে এগুলো একে অপরকে আকর্ষণ করে। যখন নদীর জলস্রোতের উপর দিয়ে কিছু পদার্থ নদী গর্ভের উপর দিয়ে কিছু পদার্থ যখন জলস্রোতের উপর দিয়ে ভেসে চলতে থাকে, এগুলো কি করছে, জল উপর দিয়ে ভেসে চলতে, এটা একে আকর্ষণ করছে, একে আকর্ষণ করছে। এইভাবে যখন তারা ভেসে যায় নদীর গর্ভের উপর দিয়ে, নদীর স্রোতের সাথে যখন এই ধরনের পদার্থ কি করে, এই পদার্থগুলো যখন নদীর জল উপর দিয়ে ভেসে চলতে থাকে, এই প্রক্রিয়াটিকে বলা হয় আকর্ষণজনিত প্রক্রিয়া। ক্লিয়ার? তারপরে তোমাদের আসলো ভাসমান প্রক্রিয়া। ভাসমান প্রক্রিয়া এটা কি, যে নদীর জলস্রোতে কিছু সূক্ষ্ম পদার্থ থাকে, যে এটা নদীটা, এখানে কি হয় কি, এরকম সূক্ষ্ম কিছু পদার্থ এই নদীর জলটার সাথে সাথে সূক্ষ্ম কিছু পদার্থ কি করে ভেসে থাকে। এই যে ধরো এটা নদীটা, এই যে কি করে এই পদার্থগুলো যে ভেসে যায়, এই যে নদীর জলের উপর দিয়ে সূক্ষ্ম পদার্থগুলো ভেসে যায়, নদীর স্রোতের সাথে যে সূক্ষ্ম পদার্থগুলো ভেসে যায়, যে প্রক্রিয়া সম্পূর্ণ করে তাকে বলা হয় ভাসমান প্রক্রিয়া। অর্থাৎ ভেসে যাওয়া কিছু সূক্ষ্ম পদার্থ থাকে যেগুলো নদীর জলে ভাসতে যায়, তাদেরকে বলা হয় ভাসমান প্রক্রিয়া। লম্ফদান, আর তৃতীয় হচ্ছে লম্ফ অর্থাৎ লাভ দেওয়া। দেখবে তোমরা নদীতে কোনো সময় যখন নদীর গতি খুব থাকে, কিছু পাথরের টুকরো কি হয় যে এরকম করে লাভ দিয়ে চলে যায়, এখানে থাকলো এরকম করে এখান থেকে এরকম চলে যায়, মানে হচ্ছে এই জিনিসটাই সেম, এই জিনিসটাই এটা কি হয় যে এখানে থাকলো, এই যে নদী গর্ভ এখান থেকে এইদিকে চলে গেল, এখান থেকে আবার এই চলে গেল, এইটা হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। যখন নদীর তীব্র জলস্রোতে তোমাদের লিখে দেবো, ওটা অবশ্যই
টেনশন নাই। যখন কিছু পাথরের টুকরো, এই যে পাথর, এগুলো এক একটা পাথরের টুকরো, এগুলো যখন কি করে যে নদীর জলস্রোতের উপর দিয়ে জলের স্রোতের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে ভেসে চলে, তখন তাকে বলা হয় লম্ফদান প্রক্রিয়া। মানে এটা জলটা যাচ্ছে, এখানে কিছু পাথর থাকে যেগুলো লাফ লাফ দিয়ে চলে যায়, এটাকে লম্ফদান প্রক্রিয়া। আরেকটা হচ্ছে দ্রবণজনিত পদ্ধতি। এই দ্রবণজনিত পদ্ধতিটা সেম ওইটার মতো, কিছু যে নদীর জলস্রোতে কিছু এমন পদার্থ থাকে যেগুলো তোমার নদীর জলে কি হয়, দ্রবীভূত হয়ে বাহিত হয়। নদীর জলস্রোতের সাথে এমন কিছু পদার্থ থাকে যেগুলো নদীর জলস্রোতের সাথে গলে গিয়ে নদীর জলের সাথে প্রবাহিত হয়, তাকে দ্রবণজনিত ক্ষয় বলা হয়। তোমাদের যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট এবার, সেটা তোমরা নোট লিখে দিই আমি। সেটা হচ্ছে নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেন লেখো যে নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। এবার অ্যান্সার লেখো যে নদী ক্ষয়প্রাপ্ত পদার্থকে 4টি ভাবে বা 4টি পদ্ধতিতে বহন করে থাকে। নদীর ক্ষয়প্রাপ্ত পদার্থকে 4টি ভাগে বা 4টি প্রক্রিয়ায় বহন করে থাকে, যা নিম্নরূপ আলোচনা করা হলো। 1 নম্বর, আকর্ষণজনিত প্রক্রিয়া। কিছু কিছু আন্ডারলাইন করো এটা, কিছু কিছু পাথরের টুকরো নদী খাতের উপর দিয়ে জলস্রোতের উপর দিয়ে প্রবাহিত হয়, জলস্রোতের উপর দিয়ে বাহিত হয়, একে আকর্ষণের মাধ্যমে বহন বলে। আরেকবার বলছি যে কিছু কিছু পাথরের টুকরো নদী খাতের উপর দিয়ে জলস্রোতের উপর দিয়ে বাহিত হয়, একে আকর্ষণের মাধ্যমে বহন বলে। দ্বিতীয়ত, ভাসমান প্রক্রিয়া। জলদি লেখো। নদীতে সূক্ষ্ম সূক্ষ্ম শিলাচূর্ণ ভেসে ভেসে চলতে থাকে। নদীতে সূক্ষ্ম সূক্ষ্ম শিলাচূর্ণ নদীতে ভেসে ভেসে চলতে থাকে, একে ভাসমান প্রক্রিয়ায় বহন বলে। তৃতীয়ত, লম্ফদান প্রক্রিয়া। অনেক সময় বড় বড় পাথরের টুকরোগুলো উপর থেকে নিচের দিকে নামার সময় অসমান বা ঢালু জায়গায় লাফাতে প্রবাহিত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় লম্ফদান প্রক্রিয়া। আবার বলছি যে অনেক সময় বড় বড় পাথরের টুকরোগুলো উপর থেকে নিচের দিকে নামার সময় অনেক সময় বড় বড় পাথরের টুকরোগুলো উপর থেকে নিচের দিকে নামার সময় অসমান বা ঢালু জায়গায় লফ বা লাফাতে লাফাতে প্রবাহিত হয়, একে লম্ফদান প্রক্রিয়া বলা হয়। ডি। আর 4 নম্বর লেখো, দ্রবীভূত প্রক্রিয়া। কিছু কিছু পদার্থ জলে দ্রবীভূত অবস্থায় প্রবাহিত হয়। কিছু কিছু পদার্থ জলে দ্রবীভূত অবস্থায় প্রবাহিত হয়। একে দ্রবীভূত প্রক্রিয়া বলে। বিশেষ করে এটা চুনাপাথর, এখানে লেখো, বিশেষ করে চুনাপাথরযুক্ত অঞ্চলে এই প্রকার পরিবহন দেখা যায়। বাস, এবার ছবিটা কেন জনিত প্রক্রিয়া। চিত্র হয়ে গেল তোমার বহন কার্য প্রক্রিয়া। বাস লিখে নাও, স্ক্রিনশট করে লিখে নেবে। তো নেক্সট টপিক আমাদের হবে যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং সঞ্চয় কার্যের ফলে